হ্যালো স্টুডেন্টস, আজকে আবার কিছু এমসিকিউ নিয়ে চলে এসেছি ক্যাপাসিটর অ্যান্ড ক্যাপাসিটেন্স থেকে। খুব ভালো করে দেখবে কোশ্চেন অ্যান্সারগুলো, আর যেভাবে সলভ করছি সলভ করার মেথডটা খুব ভালো করে লক্ষ্য করবে। শুধু সলিউশনটা দেখবে না কিন্তু, আমি কিভাবে অ্যান্সারটা শেষ পর্যন্ত পৌঁছাচ্ছি সেই মেথডটাও ভালো করে দেখবে। ওকে, দেখো, একটি 5 মাইক্রোফ্যারাড ধারকত্ব বিশিষ্ট ধারককে 100 ভোল্ট উৎসের সঙ্গে যুক্ত করা হলো। ধারকটিতে সঞ্চিত শক্তির পরিমাণ কত? একদম সিম্পল, হাফ সিভি স্কোয়ার। ঠিক আছে, হাফ ইন্টু সি মানে কত? 5 ইন্টু 10⁻⁻6, আর ভি স্কোয়ার, ভি মানে কত? দেখো এখানে বলে দিয়েছে 100, তাহলে 100 ইন্টু আবার 100। ঠিক আছে, ডান, এত দূর হলো। বেশ, দেখো 5/2 মানে কত? 5/2 মানে হচ্ছে কি 2.5, তার মানে এটা ক্যান্সেল, এটা ক্যান্সেল। ঠিক আছে, এই দুটোর মধ্যে একটা অ্যান্সার হবে। তাহলে 2.5 ইন্টু, দেখো 2.5 ইন্টু 1 2 3 4 আর -6 আছে, তার মানে কত থাকবে? -2 থাকবে। 6 থেকে 4 বাদ গেল, তাহলে কত হবে? 0.025 জুল। ব্যাস, অ্যান্সার হয়ে গেল। বলো, আশা করি ক্লিয়ার। এবার নেক্সট কোশ্চেনে চলে যাব। তিনটি 6 মাইক্রোফ্যারাড ধারকত্ব বিশিষ্ট ধারককে শ্রেণী সমবায়ে যুক্ত করা হলো, সমবায়টির তুল্য ধারকত্ব কত হবে? দেখো, আমি কেন বারবার এই কোশ্চেনগুলো দিচ্ছি তার একটা কারণ আছে, কারণ এই কোশ্চেনগুলো হচ্ছে মানে খুব কনফিউজিং, বারবার ছেলেপিলে ভুলে যায়। হয়তো এইটাই রোধের মতো করে দিয়ে চলে আসবে, রোধ যেমন সলভ হয় সেরকম করে দিয়ে চলে আসবে, তা করলে তো হবে না, এটা রোধের উল্টো হবে। তাহলে কত হবে? 6/3, তার মানে 3 2 6, তাহলে 2 হবে অ্যান্সার। দুটি ধারকের ধারকত্ব 3 মাইক্রোফ্যারাড আর 6 মাইক্রোফ্যারাড, সমান্তরালে তুল্য ধারকত্ব কত হবে? 3 ইন্টু 6/3 প্লাস 6। একদমই না, একদমই না, কারণ সমান্তরাল হচ্ছে শ্রেণীর মানে রোধের সঙ্গে উল্টো হবে। রোধের যেটা শ্রেণীতে যে মেথড, এখানে সমান্তরালে সেটা মেথড। তাহলে 6 আর 3 9 মাইক্রোফ্যারাড হবে অ্যান্সার। একটি সমান্তরাল পাত ধারকের পাতের ক্ষেত্রফল 2 মিটার স্কোয়ার, পাতদ্বয়ের দূরত্ব 1 মিলিমিটার, বায়ু মাধ্যমে ধারকত্ব কি হবে? দেখো, সমান্তরাল পাত ধারকের ধারকত্বের যে ফর্মুলা সি ইকুয়াল টু কে এপসাইলন নট এ বাই ডি। ওকে, নো প্রবলেম। বায়ু মাধ্যমে তো ভাই কে ইকুয়াল টু 1ই হয়, আর এইটা 8.85 ইন্টু 10⁻⁻12, আর এ কত? 2, আর ডি কত? ডি হচ্ছে 1 mm 1। দেখো এখানে 1 মাইক্রোফ্যারাডকে তোমাকে ফ্যারাড করতে হবে, আমি কিন্তু এগুলো কোনো কিছু চেঞ্জ করিনি। ঠিক আছে, মাইক্রোফ্যারাডকে ফ্যারাড করতে গেলে তুমি মাইক্রোফ্যারাড বলছি, সরি, 1 mm কে মিটার করতে গেলে তুমি 10⁻³ দিয়ে গুণ করবে। বাদ বাকি সবই এসআইটি আছে, কোনো কিছু চেঞ্জ করার দরকার নাই। ওকে, বেশ, এবার দেখো, এবার দেখো কি হবে। তাহলে এখানে 8.85 ইন্টু 2 হবে। ঠিক আছে, 8.85 ইন্টু 2 মানে 17.7, 17.7, এইটা তো ভাই হবে, এটা ঠিক। -12 আর -3 ওপরে উঠে গেল, তাহলে কত হবে? 10⁻⁻9, -9 থাকলে হয় ন্যানো, তাহলে 17.7 ন্যানো ফ্যারাড। ওকে, 17.7 ন্যানো ফ্যারাড, কারণ এই অ্যান্সারটা তো ফ্যারাডে এসেছিল। এই ফর্মুলাটা যদি মনে না থাকে তাহলে কিন্তু অ্যান্সারের নামে নিশ্চিন্ত, আর পারবে না সলভ করতে, বুঝতে পেরেছো? এটা যেন মাথায় রেখো। একটি ধারকের বিভব 10 ভোল্ট থেকে বাড়িয়ে 20 ভোল্ট করা হলো, সঞ্চিত শক্তি বৃদ্ধির অনুপাত কি হবে? দেখো, আমি ডাইরেক্ট লিখে দেবো E1/E2। ঠিক আছে, একটা জিনিস খেয়াল করো, তুমি যখন বিভব বাড়ালে, ঠিক আছে, বিভব তো চেঞ্জ হলো কিন্তু সি তো ধ্রুবক থাকলো, তাই না? কারণ আমরা জানি ই সমান হাফ সি ভি স্কোয়ার, সি তো ধ্রুবক, তাহলে সি সি কেটে গেল, হাফ হাফ কেটে গেল। ডাইরেক্ট লিখবে স্টেপ জাম্প করে V1 স্কোয়ার বাই V2 স্কোয়ার। V1 কত? V1 হয়েছে 10, তাহলে 10 স্কোয়ার মানে 100, আর 20 স্কোয়ার মানে 400, 0 0 0 0, তাহলে 1/4 হচ্ছে অ্যান্সার, 1:4। একটি সমান্তরাল পাতধারকের পাতদ্বয়ের মাঝে কে ইকুয়াল টু 4 পরাবৈদ্যুতিক ধ্রুবক যুক্ত মাধ্যম প্রবেশ করালে ধারকত্ব কিভাবে পরিবর্তিত হবে? আমি এখনই বললাম সি ইকুয়াল টু কে এপসাইলন নট এ বাই ডি। তো কে এর জায়গায় তুমি যদি 4 বসিয়ে দাও তাহলে 4 গুণ হয়ে যাবে, কারণ বায়ু মাধ্যমে তো কেটা 1 ছিল, তাই না? তাহলে 4 গুণ বাড়বে, পরাবৈদ্যুতিক মাধ্যমে ধারকত্ব বাড়বে, কমবে না কিন্তু, মাথায় রেখো। একটি 10 মাইক্রোফ্যারাড ধারককে 50 ভোল্ট আধান যুক্ত করা হলো, ধারকটির চার্জ বা আধানের পরিমাণ কত হবে? দেখো, আমরা জানি কিউ সমান সিভি। সি কত? স্যার সি তো হচ্ছে গিয়ে 10 ইন্টু 10⁻⁻6, আর ভি কত? ভি হচ্ছে 50। ওকে স্যার, নো প্রবলেম। তাহলে কত হবে?
500 ইন্টু 10⁻⁻6, তার মানে দেখো 500 মাইক্রোকুলম। ব্যাস, দুটি সমমানের 4 মাইক্রোফ্যারাড ধারককে প্রথমে শ্রেণীতে এবং পরে সমান্তরালে যুক্ত করা হলো। সমবায় দুটি তুল্য রোধের তুল্য ধারকত্বের অনুপাত কি হবে? যখন তুমি শ্রেণীতে যুক্ত করলে তখন 4/2, আর যখন সমান্তরালে যুক্ত করলে 2 × 4। তাহলে এটা কত হবে? এটা তো 2 হবে, তাহলে 2/1 গণিত 1/8, তাহলে 2 4 8, তাহলে 1/4। ব্যাস। নেক্সট, একটি 2 মাইক্রোফ্যারাড ধারককে 200 ভোল্ট বিভবে আহিত করে একটা অনাহিত 8 মাইক্রোফ্যারাড ধারকের সঙ্গে যুক্ত করা হলো। সাধারণ বিভব কত হবে? সাধারণ বিভবের ফর্মুলা যার মনে থাকবে না, কিচ্ছু করার নাই ভাই, ঠিক আছে? একদম ইজি ফর্মুলা। কি না, V = C1 V1 প্লাস C2 V2 বাই C1 প্লাস C2। আমি একই কোয়েশ্চেন বারবার সলভ করাচ্ছি কেন? এই টাইপের কোয়েশ্চেন তোমরা পাবে পরীক্ষায়, আর যদি না মনে থাকে আর সলভ করতে পারবে না, এটা মাথায় রেখো, ঠিক আছে? তাহলে 2 গণিত 200 প্লাস দ্বিতীয়টা অনাহিত, অনাহিত মানে 0, আর C1 প্লাস C2 2 প্লাস 8, তার মানে 10। ব্যাস, তাহলে 0 কাটলো, 0 কাটলো, তাহলে কত হবে? 20 2 40 ভোল্ট, ঠিক আছে? নেক্সট কোয়েশ্চেন দেখো, 64টি সমান ব্যাসার্ধের পারদ বিন্দু যুক্ত হয়ে একটা বড় বিন্দু তৈরি করলো। বড় বিন্দু ধারকত্ব কি হবে? যখনই এরকম কোয়েশ্চেন দেবে, বড় বিন্দুর যেটা ব্যাসার্ধ আর সমান 64-র 1/3 করে দাও, ঠিক আছে? মানে কিউব রুট করে দাও, কিউব রুট করে দিলে এইটা হবে, তাহলে হবে 4r। ছোট আরটা হচ্ছে ছোট জলবিন্দুর ব্যাসার্ধ, আর বড় আরটা হচ্ছে ওই 64টা জলবিন্দু জুড়ে গিয়ে যেটা তৈরি করলো সেইটা। বুঝতে পেরেছো? 4r। তাহলে দেখো, সিজিএস পদ্ধতিতে আরও যা হয় সিও তাই হয়, ধারকত্বের সঙ্গে ব্যাসার্ধ সমান হয়, তাহলে এইটা কত হবে? 4c। বলো, আশা করি ক্লিয়ার। 4 গুণ অ্যান্সার, ডান। একটি ধারকের বিভব প্রভেদ V, সঞ্চিত শক্তি U, আধান Q অপরিবর্তিত রেখে বিভব প্রভেদ 2V করা হলে নতুন সঞ্চিত শক্তি কি হবে? দেখো, একটা কথা সিম্পল ভাবে মনে রাখো, সঞ্চিত শক্তিকে তুমি যদি E1/E2 করে দাও, ঠিক আছে, কিউ অপরিবর্তিত রেখে, তার মানে আমি আর হাফ CV² ইউজ করলে হবে না, আমাকে Q²/2C এই ফর্মুলা ইউজ করতে হবে। বুঝতে পেরেছো? না, বিভব প্রভেদকেও চেঞ্জ করেছে বলেছে, বিভব প্রভেদকেও কিন্তু চেঞ্জ করেছে বলেছে, তাহলে আমি এই ফর্মুলাও ইউজ করব না। আমি আরও একটা ফর্মুলা জানি, হাফ কিউ ইন্টু ভি, ই সমান হাফ কিউ ইন্টু ভি। তাহলে দেখো, হাফ হাফ তো কেটে যাবে, তাহলে আমি কি লিখবো? Q1 বাই Q2 V2। বলেছে আধান অপরিবর্তিত, তাহলে Q1 Q2 কেটে দাও, ঠিক আছে? V1 কত? V1 হচ্ছে স্যার V, আর V2 2V, তাহলে VVও কাটো, তাহলে ফাইনালি তুমি কি পেলে? E2 = 2E1, E2 = 2E1। ওকে, ও সঞ্চিত শক্তিটাকে ওরা ইউ বলেছে, আমি ই লিখেছি, আর কিছুই না। তাহলে হবে U2 = 2U1, মানে 2U আনসার হবে। আবার কি, পৃথিবীকে 6400 কিলোমিটার ব্যাসার্ধের একটি গোলকীয় পরিবাহী ধরে নিলে এর ধারকত্ব কত হবে? দেখো, ধারকত্ব C সমান, যদি তুমি এসআই পদ্ধতি বলো, তাহলে 4πε0 × r, ঠিক আছে? এইটা মানো তো 9 × 10⁹ ভাই, আর আর কত? 6400 ইন্টু 10 কিউব, কেটে দাও, তাহলে 10⁶ পড়ে থাকলো, 9টা কাটো, কত হবে? 9 × 6 = 54, 9 × 7 = 63, 63 1 64, ঠিক আছে? মানে 10 হলো, তার 9 1 9, 1 10 আবার 9 1 9, মানে 711। তাহলে অ্যান্সার হবে কোনটা? 711 মাইক্রোফ্যারাড। ফ্যাক্টর চলে এসেছে 711, আমি আর কিছু দেখবই না, ব্যাস হয়ে গেল। একটি ধারকের পাতের ক্ষেত্রফল A, দূরত্ব D এবং বায়ু মাধ্যমে ধারকত্ব C0, যদি পাতদ্বয়ের দূরত্ব অর্ধেক করা হয় তবে নতুন ধারকত্ব কত হবে? C0 সমান আমরা জানি ε0A/d। আশা করি ক্লিয়ার। যদি পাতদ্বয়ের দূরত্ব অর্ধেক করা হয়, তুমি এটা দেখো একটা জিনিস, C ভ্যারিজেস 1/d, দূরত্ব অর্ধেক করে দিলে তুমি কি করবে? D করে দেবে D/2, এই 2টা উপরে উঠে যাবে, তাহলে C ড্যাশ হয়ে যাবে 2C, ডান। তাহলে অ্যান্সার হবে 2C0। 12 মাইক্রোফ্যারাড ধারকত্বের একটি ধারককে 100 ভোল্ট উৎসের সঙ্গে যুক্ত করলে এতে আধান সঞ্চিত হয় কিউ। উৎসের বিভব 50 ভোল্ট কমালে আধানের পরিবর্তন কত হবে? দেখো, খুব ভালো একটা কোয়েশ্চেন, ঠিক আছে? প্রথমে তোমাকে বলে দিয়েছে যে ধারকত্ব বলে দিয়েছে 100 ভোল্টে তুমি যুক্ত করেছো, তাহলে কিউ = আমরা জানি সিভি,
তাহলে 12 ইন্টু 100, বলো, আশা করি ক্লিয়ার। ওকে, 12 ইন্টু 100, তাহলে তুমি এত মাইক্রো কুলম পাবে এটা, কারণ যেহেতু মাইক্রো ফ্যারাড আছে আমি আর চেঞ্জ করলাম না। বেশ, এবার বলছে যদি উৎসের বিভব 50 ভোল্ট কমানো হয় তাহলে পরিবর্তন কত হবে। দেখো এখানে তো কিউ বলে দিয়েছে, কিউ তো আমি পেয়েই গেলাম। হ্যাঁ, যদি 50 ভোল্ট কমানো হয় তাহলে আধানের পরিবর্তন কত হবে। যদি ভি 50 ভোল্ট কমানো হয় তো ঠিক আছে, তো ভি যদি 50 ভোল্ট কমানো হয় কিউ ড্যাশ ইকুয়াল টু 12 তো 12ই থাকবে না, ধারকত্ব চেঞ্জ হয় না, তাহলে 50, তাহলে এটা কত হচ্ছে, এইটা হচ্ছে তোমার 1200 মাইক্রোকুলম, আর এটা 12 5 60, মানে 600 মাইক্রোকুলম। তাহলে 1200 মাইনাস 600 মানে 600 মাইক্রোকুলম হ্রাস পাবে, ব্যাস, শেষে মাইনাস করতে হবে। দুটি সমান ধারকত্ব সি এর ধারককে শ্রেণীতে যুক্ত করে ভি বিভবে আহিত করা হলে মোট সঞ্চিত শক্তি কত হবে। যখন তুমি দুটো ধারককে শ্রেণীতে যুক্ত করে দেবে না, তখন এদের তুল্য ধারকত্ব হবে C/2, ঠিক আছে। তাহলে মোট সঞ্চিত শক্তি কত হবে, হাফ ইন্টু C/2 ইন্টু ভি স্কোয়ার, তার মানে 1/4 CV স্কোয়ার, 1/4 CV স্কোয়ার, ডান। নেক্সট, একটি গোলকীয় পরিবাহী ধারকত্ব 1 পিকোফ্যারাড হলে ব্যাসার্ধ কত হবে। দেখো ধারকত্ব সি ইকুয়াল টু কি না 4πε0 ইন্টু আর, তাহলে 1/9 ইন্টু 10⁹ ইন্টু আর, তাহলে 1/9 ইন্টু 10⁹ ইন্টু আর মানে 1 পিকোফ্যারাড, তাহলে 1 ইন্টু 10⁻⁻12, ঠিক আছে। তাহলে কত হলো 1/9 ইন্টু 1/9 ইন্টু, আচ্ছা এটা যখন ওপরে যাবে 9, তো এটা তো কাটবে না, কিছু একটা ভুল হচ্ছে মনে হচ্ছে, পিকোফ্যারাড আছে, ব্যাসার্ধ, ও হো 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 হো, এটা ভুল করে দিয়েছি। কি করেছি বলো তো ভুলটা, আমাকে ব্যাসার্ধটাই তো জানতে চেয়েছে, তাহলে আর বের করতে হবে C/4πε0, 1/4πε0 মানে 9 × 10⁻⁹, আর সি কত, সি 1 পিকোফ্যারাড মানে 10⁻⁻12, তাহলে 9 ইন্টু 10⁻⁻3, তার মানে 9 mm, কারণ এইটা তো বেরিয়েছিল মিটারে, কারণ আমি সবই তো এসআইতে নিয়েছি, তাহলে 9 mm হবে উত্তর। আশা করি ক্লিয়ার। একটি 20 মাইক্রোফ্যারাড ধারককে 500 ভোল্ট পর্যন্ত আহিত করে 10 ওহম রোধের মধ্যে দিয়ে ডিসচার্জ করা হলো, উৎপন্ন তাপ শক্তির পরিমাণ কত হবে। দেখো একটা সিম্পল কথা বলি, তাপ শক্তি যেটা তুমি পাবে না, তাপ শক্তি আসবে কোত্থেকে, এই যে তাপ শক্তিটা উৎপন্ন হচ্ছে সে আসবে কোত্থেকে, নিশ্চয়ই ধারকের কাছ থেকেই আসবে। তো ধারক কতটা শক্তি সঞ্চয় করেছে তুমি সেইটা দেখে নাও, তাহলে তুমি তাপ শক্তি পেয়ে যাবে, ঠিক আছে। তাহলে দেখো হাফ CV স্কোয়ার করে দাও না, তাহলে হাফ সি কত 20 ইন্টু 10⁻⁻6 ইন্টু ভি স্কোয়ার, ভি স্কোয়ার মানে হচ্ছে 25 ইন্টু 10⁻⁻4, ওকে। তাহলে কত হলো 2 10 20, তাহলে 25-এর একটা ফ্যাক্টর থাকবে, সবেতেই আছে, কিছু করার নেই। অ্যান্সারগুলো দেখছো কিভাবে দিয়েছে, যাতে তুমি শর্টকাট ইউজ করতে না পারো, কিছু কিছু ক্ষেত্রে এরকম থাকবে, তবে ম্যাক্সিমামই তুমি শর্টকাট ইউজ করতে পারবে, ওটা নিয়ে চাপ নেই, ওকে। তো 25 ইন্টু 10, তাই তো, ভি স্কোয়ার আছে, ও ভি স্কোয়ার থাকলে 10⁴ কেন করছি এটা, ঠিক করলাম কি -6 + 4, ওফ, আচ্ছা কারণ 10 স্কোয়ার ছিল না, 10⁴ হবে, তাহলে ঠিক আছে। তো 4 আর 1 5, তাহলে এটা পড়ে থাকছে 10⁻⁻1, তাহলে 2.5 জুল। আশা করি ক্লিয়ার, ওকে। ক্যালকুলেশন নিজেরাও একটু দেখবে, হ্যাঁ ক্যালকুলেশন দেখে দেখে করবে না, নিজেরা একটু সলভ করবে। একটি সমান্তরাল পাতধারকের পাতদ্বয়ের ফাঁকা স্থানে K = 3 বিশিষ্ট একটি স্ল্যাব দিয়ে সম্পূর্ণ পূরণ করা হলো, ঠিক আছে। ধারকত্ব আগের তুলনায় কত শতাংশ বৃদ্ধি পাবে। দেখো সিম্পল ভাবে বলি, K = 3 দিয়েছে, তো C1/C2 আমি লিখছি, ওকে। তো প্রথমে ছিল 1, মানে প্রথমে ছিল, দেখো আমি ভেঙে যদি বলি তাহলে ε0 A/D, বাট এখন হচ্ছে K ε0 A/D, সব কেটে কুটে গেল, শুধুমাত্র 1/K পড়ে থাকবে। আশা করি ক্লিয়ার, ওকে। তো তুমি 1/3 করে দাও, তো বাড়লো কত, 1 ছিল 3 হলো, স্যার বাড়লো 2, ছিল কত অরিজিনাল 1 ইন্টু 100%, তাহলে 200%, ঠিক আছে, 200% বৃদ্ধি পাবে।
আগের তুলনায় কত শতাংশ বৃদ্ধি পাবে? 200%। বলো, আশা করি ক্লিয়ার, ডান। ঠিক আছে, এরকম টপিক ওয়াইজ কোশ্চেন যদি তোমরা চাও যে স্যার টপিক ওয়াইজ কোশ্চেন করালে আমাদের সুবিধা হচ্ছে, আমরা ভালো বুঝতে পারছি, তো কমেন্ট সেকশনে জানাবে, আমি টপিক ওয়াইজে নিয়ে আসবো, কোনো চিন্তা নেই। আবার মিক্সড কোশ্চেনও করাবো, যেগুলো করাচ্ছি একদম সিলেক্টিভ কোশ্চেন, বারবার দেখে যাও। অবহেলা করবে না কোনো কোশ্চেনকে যে সহজে পেরে যাবো এরকম করবে না ভাই, সেটাই তুমি ছেড়ে আসবে। ঠিক আছে, যেগুলো করছি সেগুলো ভালো করে দেখে যাও। হ্যাঁ, অবশ্যই পরীক্ষা ভালো হবে। চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।